নির্ধারিত সময়ে ভোট না হলে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে পারে আশঙ্কা বিএনপির। ইসির রোডম্যাপ, সুষ্ঠু নির্বাচন, ভণ্ডুলের নীল নকশা, বলছে জামাত। প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। জাতীয় নির্বাচন ঘিরে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে জানালেন সিইসি। পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা দি চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া। সাপ্তাহিক ছুটির দিনেও ডাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা, প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিকেলে প্রকাশিত হবে ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। উদারপন্থী রাজনীতি সরিয়ে দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর। কয়েকটি দল বিএনপিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে বিদেশে সেই অপচেষ্টা শুরু হয়েছে। প্রেস ক্লাবে সৈয়দ ফাতেমা সালামের রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে রাজনীতি, নির্বাচন ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি। আজ থেকে না, বহু আগে থেকেই বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা সে আশঙ্কা আছে জনগণের মধ্যে। কোনোভাবেই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিবে না বিএনপি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয়, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেকবার, বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন আশা করেন, রোডম্যাপ ধরে তফসিলের পথে এগিয়ে যাবে ইসি। আগামীর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব প্রয়োগ করার ক্ষমতা কার আছে? ক্ষমতা হচ্ছে জনগণের। আর জনগণ এই দায়িত্ব দেওয়ার উপায় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের যে রোডম্যাপ গতকালকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, যুগোপযোগী খালি নয়, সময় উপযোগী এবং মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ। জিয়া উদ্যানে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্যাবের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইসি ঘোষিত রোডম্যাপ, সুষ্ঠু নির্বাচন, ভণ্ডুল করার নীল নকশা, এই মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা। তাই কমিশন এবং সরকারকে জুলাই চার্টার অনুযায়ী নির্বাচন আয়োজনে বাধ্য করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় কর্মী সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামী। এতে যোগ দেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির বলেন, সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করেছেন। গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে।
প্রচলিত ভোট পদ্ধতি কিংবা পিআরের মধ্যে যে কোনো একটি নির্ধারিত না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু একটি নির্বাচনকে ভণ্ডুল করা নীল নকশা। গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথ নকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। কমিশন এবং সরকারকে জুলাই চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করা হবে বলে ঘোষণা দেন জামাতের এই নেতা। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিএসি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন। 2 দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। এই অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। ভালো নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেয় নাসির উদ্দিন কমিশন। এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে ভোট করার প্রস্তুতি শুরু করেছে ইসি। বৃহস্পতিবার ঘোষণা করা হয় নির্বাচনের রোডম্যাপ। পরদিনই কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি ছাড়াও বাকি কমিশনাররা উপস্থিত ছিলেন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই, কারণ এবারের নির্বাচন ঘিরে প্রবাসীরাও উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন। নিরাপত্তা ইস্যুতে কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকারও। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে, প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। প্রতিটি স্তরে আমাদেরকে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। দেশমূলকভাবে কোনো কাজে জড়ান আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন কমিশনার তাহমিদা আহমদ ও আব্দুর রহমান আল মাসুদ। যদি এই নির্বাচন ভালো হয়, আপনাদের কাছে যাবে সেই সফলতা। কে কি চিন্তা করলো সেদিকে আপনার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। প্রধান নির্বাচন কমিশনার বারবার জোর দেন পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার উপর। তিনি জানান, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে। সেটা চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। শত চ্যালেঞ্জেও জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন সিইসি। এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। We may have to face even newer challenges. আগামীর বাংলাদেশের তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনতে পারবে, এই কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এ এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে। শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। রোহিঙ্গা সংকট নিয়ে উপদেষ্টা বলেন, তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে। The politics is still in the hands of our generation of politicians. Definitely, Bangladesh politics will not be as vicious or as defective, bad as it has been for many years. I am confident that the young generation will make basic change in that respect. We need to take care of this not only in Bangladesh's interest or the Rohingyas' interest, but in the interest of the wider region and the world. যমুনা নিউজ একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। শুক্রবার ছুটির দিনে জুমার নামাজের পর হলগুলোয় বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণা।
হল সংসদের প্রার্থীরা নানা সমস্যার সমাধানের আশ্বাস ও প্রতিশ্রুতি দিচ্ছেন। জুমার নামাজ শেষে কেন্দ্রীয় সংসদের প্রার্থীরাও ভিড় করছেন হলগুলোয়। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মসজিদে গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, শহীদুল্লাহ হলে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, ফজলুল হক হল মসজিদের সমন্বিত শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ এবং ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বিজয় ৭১ হল মসজিদে নামাজ শেষে প্রচারণা চালান। এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিকেলেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৫৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাকসু নির্বাচনে অংশ নিতে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে শেখ সাদি ও জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাপ্তাহিক ছুটি দিনে জুমার নামাজের পর জনসংযোগে নেমেছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানবো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে ক্যাম্পাসের অবস্থা আপনি কি দেখছেন একটু জানতে চাই। হ্যাঁ ছোয়া, জুমা বাদই আসলে সব সংগঠনই আসলে প্রচারণায় নেমেছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চতুর্থ দিনের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন এবং এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে। কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন প্রার্থী আসলে এই চত্বরে এসেছিলেন প্রচারণা চালানোর জন্য। তারাও এখানে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলছেন, লিফলেট বিতরণ করছেন। সব মিলে আসলে ডাকসু নির্বাচনের প্রচারণায় সব প্রার্থীরাই আসলে সরব, সমান তালে জনসংযোগ করছেন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। হাতে হাতে আসলে তারা সবাই লিফলেট বিলি করছেন, ভোটারদের সাথে কুশল বিনিময় করেই প্রচারণা চালাচ্ছেন সবাই। এবং প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের, সাথে সাথে শিক্ষার্থীরাও আসলে তাদের নানা দাবি আসলে তাদের প্রার্থীদের কাছে তুলে ধরছেন। এভাবেই ঠিক চলছে প্রচারণা। তবে আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথেও কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে আমাদের প্যানেলকে বিতর্কিত করতে নানা ধরনের কাজ করা হচ্ছে। ছাত্রদলের প্যানেল থেকে ভিপি আবিদ বলছিলেন যে আমাদের প্যানেলকে বিতর্কিত করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে এই প্রচেষ্টা ব্যর্থ হবে এমনটাই তিনি বলছেন। একই সাথে সব প্রার্থীরাও আসলে বলছেন যে নির্বাচনী প্রচারণার যে বিধিনিষেধগুলো সেগুলো ভায়োলেট করা হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শামীম, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর সকালে তাদের আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে সিএমএম আদালতে হাজির করা হয়। লতিফ সিদ্দিকী বাদে বাকি ১৫ জন আসামি জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালতে ক্ষোভ জানান আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জন। আর ন্যায় বিচার পাবেন না এমন আশঙ্কায় আইনজীবী নিয়োগ করেননি লতিফ সিদ্দিকী। তাদের পক্ষের আইনজীবীরা জানান মব সৃষ্টি করে তাদের আটকে রেখে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে। সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে, কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। এবং আমরা বিজ্ঞাপনতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান মঞ্চ ৭১ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত হয়েছে এবছরের ৫ আগস্ট। পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আসামিরা জড়ো হয়েছিলেন এবং ষড়যন্ত্র করছিল। যেটা এখান পান্নার নাম এসেছে আইনজীবী নেতা, উনি মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী। উনার আমন্ত্রণেই এই বাংলাদেশের নাস্তিক এই লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আপনারা অবগত আছেন, আমরা
আদালতকেও বলেছি। বৃহস্পতিবার সকালে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুর রহমান সহ অন্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল টেবিল আলোচনায় অংশ নিতে যান। এক পর্যায়ে ফ্যাসিবাদের দোসর ও ষড়যন্ত্রকারী হিসেবে তাদের পুলিশ হেফাজতে দেয়া হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজ আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা রান রাইজ নেশন 15K 2025। ভোরে রাজধানীর হাতিরঝিলে দৌড়ে অংশ নেন প্রায় 2000 প্রতিযোগী। 3 ক্যাটাগরিতে দৌড়ান বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা। গরম উপেক্ষা করে দৌড় শেষ করে মেডেল জেতেন অংশগ্রহণকারীরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের প্রয়োজনীয়তার কথা বলেন তারা। রান রাইজ নেশন 15K 2025-এর মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। একদল উদ্যমী মানুষ যারা সকালবেলার ঘুমের আমেজকে পাশ কাটিয়ে এসেছেন দৌড়াতে। সূর্যোদয়ের পরপরই শুরু দৌড়। রান রাইজ নেশন 15K 2025 3 ক্যাটাগরিতে এ দফায় দৌড়েছেন প্রায় 2000 প্রতিযোগী। অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই। আমরা যারা কর্মজীবী, মানে আমি চাকরি করি, তো সেক্ষেত্রে আমাদের আসলে ফুয়েলের জন্য একটা রান কিন্তু একটা ভালো এনার্জি দেয়। অনেকের কাছে শুনছি রান রাইজ অনেক ভালো ইভেন্ট, তারা অনেক ভালো ম্যানেজ করে এবং আজকে এসে মানে নিজ চোখে দেখতে পারলাম। এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করলে আমাদের আরও কম্পিটিটিভ মাইন্ডসেট ক্রিয়েট হয়, যেটা আমাদের যে কোনো কাজে আরও সাকসেসফুল হওয়ার জন্য হেল্পফুল করে। আয়োজনের অন্যতম চমক ছিল ছোটদের দৌড়। 1 কিলোমিটার ক্যাটাগরিতে নিজেদের সেরাটা দিয়েছেন তারা। মেডেল জিতে আনন্দ যেন ধরে না। প্রথমবার না, এর আগেও করছি। প্রথম বাবা আসছে, তারপর আসছে, তারপরেও আসছে। হেলথের জন্য দৌড়ানো ভালো, তার জন্য আমাকে দৌড়ানোর জন্য ইন্সপায়ার করছে। তো দিয়ে তারপর আমি খাবার নিয়েছিলাম, মেডেল নিয়েছিলাম। ওর বাবা মাঝে মাঝে দৌড়ে অ্যাটেন্ড করে, তো সেক্ষেত্রে মেডেল পেয়ে মানে ওরা উৎসাহিত হয়েছে। সকালে কষ্ট হয়, বাট উইকেন্ডে ভালো একটা অ্যাক্টিভিটি হয়। সকালবেলায় তাপমাত্রা আর বাতাসের আর্দ্রতা দুই ছিল অনেক বেশি। কষ্ট হয়েছে বেশ, তবুও আয়োজনের সুনাম ছিল প্রতিযোগীদের মুখে। 5 মিনিট শেষ করার আগে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, তবে হিউমিডিটি হালকা একটু বেশি ছিল। লাস্টের দিকে সবার একটু প্রবলেম হয়েছে, বাট হাইড্রেশন সাপোর্ট ওভারঅল এভরিথিং ইজ গুড। রান করতে কিন্তু রানারদের খুবই কষ্ট হয়েছে, তারপরে সবাই সুন্দরভাবে ফিনিশ করছে। শুধুমাত্র পড়াশোনা গণ্ডিতে আবদ্ধ না থেকে আমরা ব্যতিক্রম কিছু করতে চাই। এখানের যে ভলেন্টিয়ার সাপোর্ট এক্সিলেন্ট। হাইড্রেশন 15 কিলোমিটারে এর থেকে বেশি আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আয়োজকরা জানান, এটিই তাদের প্রথম মেগা ইভেন্ট। সামনের দিনেও এমন প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ তাদের। আমরা চাইবো যে রানিংটাকে আরও প্রমোট করে কিভাবে মানুষকে ঢাকার মধ্যে বদ্ধ জায়গায় কিভাবে এঙ্গেজ করা যায়, একটা রানিং ইভেন্ট স্মুথ এক্সপিরিয়েন্স করা যায় এবং সবাই যেন ফিজিক্যালি ফিট থাকে এবং অ্যাক্টিভ থাকে, সেই প্রতিশ্রুতি আমরা দিতে যাচ্ছি। দৌড় শেষে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে আয়োজন ছিল পুরস্কার বিতরণের। রাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কারও জেতেন রান রাইজ নেশন 15K 2025-এ অংশগ্রহণকারীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।